প্রায় ৩ মাস আগে দুর্যোগ অধিদপ্তরের কম্বলে দুর্নীতি নিয়ে অনুসন্ধানে নামে টিম সার্চলাইট। মাঠ পর্যায়ের সেই অনুসন্ধানে গরিবের ত্রাণ নিয়ে দুর্নীতির ভয়ঙ্কর তথ্য খুঁজে পায়। এইটা দিয়ে কি আপনাদের শরীর ঢাকে? না, ঢাকে না তো। সাইডে ফাঁকা থাকলে ওই দিক দিয়ে বাতাস ঢোকে, শীত ঢোকে। ক্রয় প্রক্রিয়ার সাথে যারা জড়িত ছিল তাদের ব্যাপারে আমার সচিব মহোদয় এবং ডিজি মহোদয়কে ডেকে একটি এনকোয়ারি কমিটি করে দিয়েছি, তারা তদন্ত করবে। সরকারি দপ্তরের কম্বলে দুর্নীতি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদনটি প্রচারের পর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের হয়ে ঠিকাদার আকাশবাবু পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার হুমকি দেন। সেখানে অনুসন্ধানী প্রতিবেদনটি মিথ্যা প্রমাণের চেষ্টা চালান আকাশবাবু। কিন্তু প্রথম প্রতিবেদনটি প্রচারের পর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ঘিরে আকাশবাবুর নাম যেমন বেরিয়ে আসে, তেমনি আসতে থাকে অনৈতিকতার ফিরিস্তি। অনুসন্ধানের এক পর্যায়ে বেরিয়ে আসতে থাকে গরিবের শুকনা খাদ্য সরবরাহে সরকারি বিধান উপেক্ষা সহ নানা ফাঁকফোকর, যার সবগুলোতেই আকাশবাবুর নাম জড়িয়ে আছে। আপনাদের কন্ট্রাক্টর কে? আমাদের কন্ট্রাক্টরের নাম হচ্ছে আকাশবাবু, যার সবশেষটা অধিদপ্তরের নিজস্ব তদন্তের মধ্য দিয়ে প্রমাণ হলো। কমিটির একটি খসড়া রিপোর্ট গতকাল দিয়েছে, আগামী সপ্তাহে চূড়ান্ত রিপোর্ট দেবে। তারা পরীক্ষা করে রিপোর্ট দিয়েছে যে কম্বলগুলির দৈর্ঘ্য প্রস্থের স্পেসিফিকেশন অনুযায়ী হয় নাই, ওজন ঠিক নাই, এবং উলের পার্সেন্টেজ যেটা 30 থেকে 40% থাকার কথা ছিল সেখানে 0 থেকে 4.5% উল পাওয়া গেছে। এতে তারা সুপারিশ করেছে যে এই কম্বল স্পেসিফিকেশনের মধ্যে হয় নাই। 5টা লটে সরবরাহ করার কথা ছিল, আমরা 2টি লট এখানে রিসিভ হয়েছিল, 3টি লট বাকি ছিল। এই 3টি লটের সরবরাহ বন্ধ করা হয়েছে। আর যে 2টি লট আসছে সেই লটের মালগুলোকে তাদের নিজ খরচে ফেরত নিতে বলা হয়েছে, এবং যে সিকিউরিটি মানি ছিল সেটাও বাজেয়াপ্তের ঘোষণা করা হয়েছে, এবং চুক্তিভঙ্গের কারণে বিধি অনুযায়ী যে আমাদের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এবং এর সাথে যারা আমাদের কর্মকর্তারা যাদের দায়িত্ব ছিল, যারা দায়িত্ব অবহেলা করেছে, তাদেরকেও আমাদের ডিপার্টমেন্টাল অ্যাকশন নেওয়া হবে। সরকারি প্রতিষ্ঠান ঘিরে অনৈতিক বাণিজ্যের মাধ্যমে ফুলে ফেঁপে ওঠা আকাশবাবু এবার নির্বাচনের মাধ্যমে তার বিস্তৃতি ঘটানোর চেষ্টা করছেন। যে এলাকায় নির্বাচনে নেমেছেন সেখানকার দুর্নীতির তথ্যও আসে টিম সার্চলাইটের কাছে। এজন্য যেতে হবে রাজধানীর মেরাজনগর এলাকায়। অপরিকল্পিত বাড়িঘর, ঘনবসতি, ময়লা আবর্জনার জন্য পরিচিত কদমতলীর মেরাজনগর। এই এলাকার অন্যতম দুটি শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে মোহাম্মদবাগ আদর্শ কলেজ এবং মোহাম্মদবাগ আদর্শ স্কুল। এক দেয়ালে গড়ে ওঠা শিক্ষা প্রতিষ্ঠান দুটি যেন ভাই ভাই। 2009 সালে প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছর শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে, যাদের কলকাকলিতে মুখর প্রতিষ্ঠান দুটি। প্রায় 5 শতাধিক শিক্ষার্থীর জন্য আলাদা কোনো খেলার মাঠ নেই, ফলে বারান্দায় শিক্ষার্থীদের একমাত্র আনন্দের জায়গা। তবে প্রতিষ্ঠান দুটি যারা গড়ে তুলেছেন তারা শিক্ষার্থীদের কথা চিন্তা করেননি সেটি কিন্তু নয়। কলেজ করতে অনেক জায়গা দরকার, সেই জায়গাটা আমরা খাসের জায়গা 3 বিঘা সম্পত্তি এখানে পাই। খাস বলতে এক বিঘা 100% খাস, আর বাকি 2 বিঘা মালিকবিহীন পরিত্যক্ত সম্পত্তি এনিমি। এই 3 বিঘা সম্পত্তি আমরা লিজের জন্য অ্যাপ্লাই করি ডিসির মাধ্যমে মন্ত্রণালয়ে। অ্যাপ্লাই করার পরে এটা মন্ত্রণালয়ের প্রক্রিয়াধীন আছে। এর ভিতরে আপনার এলাকার কিছু ভূমিদস্যু জাল কাগজ করে এটাকে খাওয়ার মানে আত্মসাৎ করার পায়তারা করে খারাদলি করে এই জমিটি বিক্রি করছে, 3 কাঠা 5 কাঠা করে বিক্রি করছে একবারে কম দামে। কার এত দুঃসাহস যিনি কলেজের নামে আবেদন করা সরকারি জমি বিক্রি করে দিয়েছেন? আমরা শুনব তার মুখ থেকেই, তবে তার আগে দেখব বিক্রি হওয়া সেই জমিটি। স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সাথে নিয়ে সেই জায়গাটির সামনে হাজির হল টিম সার্চলাইট। কলেজ থেকে যার দূরত্ব আনুমানিক কয়েকশো গজ। সরকারি খাস জমি হলেও দেয়াল দেখেই বোঝা যাচ্ছে দখল হওয়ার বাস্তব চিত্র। এটা তো ব্যক্তি মালিকানাধীন, এরা ভোগ করতে পারে না। ব্যক্তি মালিকানা ভোগ করতে পারে না, মানে এই যে যারা শস্য দিয়ে বুঝতে পারবেন শস্যই তো বুঝতে পায়। বয়স্ক হলেও
তার কথাতেই পরিষ্কার সরষেতেই ভূত রয়েছে। ডোবা হিসেবে পড়ে থাকা সরকারি এই জমিটি কিভাবে দখল হয়েছে তাও বেরিয়ে এলো তার মুখ থেকে। ওখানে আঙ্গুল খুলে একটা লাগা যেত যে কোনোভাবে, কিন্তু হে শুনতে আকাশবাবু এতখানি পদর্শী ছিল না, অথবা এমপির সাইডে ছিল, কিন্তু এখানে যারা ক্ষমতাশালী ছিল তাদের সেবা সাথেই আমরা কাজ করছি। সোজা অন্যকে বাঁচাতে নিজের কাঁধে দায় নিলেও জমিটি যে দখল হয়েছে এটা কিন্তু পরিষ্কার। তথ্য রয়েছে, বয়স্ক এই ব্যক্তি আকাশবাবুর খুব কাছের একজন, তাই নিরাপদ রাখলেন আকাশবাবুকে। তবে অন্যরা কি বলেন সেটা শুনতে হলে ফিরতে হবে স্থানীয় আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলামের কাছে, যিনি মোহাম্মদবাগ কলেজ কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি। এই যে ভূমিদস্যুরা যে জাল কাজ করছিল, তারা এখানে হাত দেওয়ার সাহস পায় নাই। আকাশ কুমার ভৌমিক ও ওদের সাথে জড়িত হইয়া এই বেচা কেনাটা করছে। তিনি এখানেই থামলেন না। এরকম লোক যদি এলাকার কাউন্সিলর হয়, তো কলেজের জমি বিক্রি করছে জাল কাগজ লোকেরা, আমার মনে হয় এই কাউন্সিলর হতে পারলে এলাকার সব জমি বিক্রি করে দেবে। স্থানীয় আওয়ামী লীগের আরেক নেতাও কলেজ নিয়ে তুলে ধরলেন তার কষ্টের কথা। আমরা 3 জন এই কলেজের জায়গা রক্ষা করতে গিয়ে আমরা মামলাও খেয়েছি। এখন খুব শঙ্কিত আমাদের এই প্রাণপ্রিয় প্রতিষ্ঠান মোহাম্মদবাগ আদর্শ স্কুল অ্যান্ড কলেজ, এই প্রতিষ্ঠানটা আমরা ধরে রাখতে পারবো কিনা। শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শঙ্কায় থাকলেও আকাশবাবুর বিরুদ্ধে কেন অভিযোগ, প্রশ্ন ছিল তার কাছে। কাগজপত্রে তো ওনার কোথাও নাম নেই, ওনার বিরুদ্ধে অভিযোগগুলো কেন? কাগজপত্রে হলো এই জায়গাটা হলো অ্যাকচুয়ালি খাস, সরকারি খাসের জমি। সরকারি খাসের জমি অসৎ উপায়ের মাধ্যমে এটা এসিল্যান্ডের কাছ থেকে যখন নামজারি হয়ে যায়, তখন দেখা যায় একটা জমির নামজারি এবং খাজনা পরিশোধ থাকলে এটা সাধারণ জনগণ, আমরা যারা ক্রেতা, আমরা মনে করি এটা জমিটা ফ্রেশ যদি না হয় তার নামজারি হতো না। এখন এখানে বাংলাদেশে যে ভূমি অফিসগুলি আছে ওখানেও ব্যাপক হারে দুর্নীতি চলে। ওখানে দেখা যায় পয়সা দিলে অনেক অবৈধ কাজও বৈধ হয়ে যায়। এইভাবে এই জমিগুলি সাধারণ জনগণের কাছে হস্তান্তর করা হয়েছে। তথ্য রয়েছে 2011 সালে মোহাম্মদবাগ কলেজের জন্য খাসের জমিটি বরাদ্দ পেতে তৎকালীন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সানজিদা খানম ভূমিমন্ত্রী বরাবর একটি আবেদন করেছিলেন। সেই আবেদনটি দপ্তরে নথিভুক্ত হওয়ার পরও আলোর মুখ দেখেনি, বরং 42 কাঠার এই জায়গাটি বিক্রি করে দেয়া হয়েছে। সরকারি খাসের জায়গা বিক্রির অভিযোগ যার বিরুদ্ধে, সেই আকাশবাবু সহ 13 জন ঢাকা দক্ষিণ সিটির 59 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচন করছেন। সিটি কর্পোরেশনের কদমতলী থানার এই নতুন ওয়ার্ডটিতে জনসংখ্যা প্রায় 2.5 লাখ আর ভোটার 26,000। প্রথমবারের মতো এই ওয়ার্ড সিটি কর্পোরেশনে সংযুক্ত হচ্ছে। নাগরিক সুবিধা বঞ্চিত এই ওয়ার্ডে যারা প্রার্থী হয়েছেন তারা সবাই স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা। দুর্নীতি এবং অপশক্তির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে আমি এই নির্বাচনে অবতীর্ণ হয়েছি। আকাশবাবুকে টার্গেট করে দেয়া এই প্রার্থীর বক্তব্য আরও স্পষ্ট। এইরকম দুর্নীতিবাজ যদি কমিশনার নির্বাচিত হয়, তাহলে উনি তো এই কলেজের 40-42 কাঠা জায়গা বিক্রি করছেন, তাহলে আমরা আগামীতে আমাদের বাড়ি ঘর নিয়ে থাকতে পারবো কিনা এইটাও সংশয় আছে। পাশে থাকা অন্যরা আকাশবাবুর বিত্ত বৈভব নিয়েও প্রশ্ন তুললেন। এই এলাকার জনগণ স্তম্ভিত যে একটা সাধারণ মুদি দোকানদার সে কিভাবে রাতারাতি কোটি কোটি শত কোটি টাকার বনে যায়। যে লোকটা 8-9 বছর আগে 15-20 হাজার টাকার মুদিদোকানের মালিক ছিল, এই লোকটা এখন শত কোটি টাকার মালিক। তো এইটা কিভাবে হয়েছে এটা আমাদের জানা নাই। তো এই সম্পত্তি করার কারণে, টাকা পয়সা থাকার কারণে এখন সে দরাকে সরাগান করতেছে, কাউকে হিসাব করে না। সব শেষে এই নেতা প্রধানমন্ত্রীর কাছে একটা অনুরোধও তুলে ধরলেন যে আমরা যে এই জায়গাটা, সরকারি জায়গাটা কলের জন্য চাইছি, আমরা যেন ফিরা পাই, সেই ব্যবস্থা আপনারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে উঠে ধরবেন। এমন বক্তব্যই প্রমাণ করে স্থানীয় আওয়ামী লীগের বড় একটি অংশ আকাশবাবুর দুর্নীতির বিরুদ্ধে একাট্টা হয়ে মাঠে নেমেছেন। তবে তাদের অভিযোগ, নির্বাচনকে প্রভাবিত করতে পারেন আকাশবাবু। আবারও ফিরব দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে, যেখানে একচেটিয়া ব্যবসার নামে দিনকে রাত এবং রাতকে দিন করেছেন আকাশবাবু।
2016 সালের মে-জুন মাসের একটি পরিসংখ্যান বলছে আকাশবাবুর তালুকদার অ্যান্ড কোম্পানিকে একটি এবং তার স্ত্রীর মালিকানাধীন প্রভাতে অ্যান্ড কোম্পানিকে 3টি প্রকল্পের কার্যাদেশ দেয়া হয়। 4টি প্রকল্পই ছিল গ্রামীণ রাস্তায় কালভার্ট নির্মাণের জন্য জনবল সরবরাহ করা। এর মধ্যে প্যাকেজ 2 এর আওতায় আকাশবাবুর তালুকদার অ্যান্ড কোম্পানি 123 জন জনবল নিয়োগ দেয়, যার টেন্ডার মূল্য প্রায় 2.5 কোটি টাকা। আবার প্রভাতে অ্যান্ড কোম্পানি প্যাকেজ 1, 3 ও 4 এর আওতায় 307 জন জনবল নিয়োগ দেয়। 3 প্রকল্পের দরপত্র মূল্য ধরা হয় প্রায় 7.5 কোটি টাকা। প্রতিষ্ঠান দুটি জনবল নিয়োগ দেওয়ার ক্ষমতা না রাখলেও স্বামী স্ত্রীর মালিকানাধীন এই 2 প্রতিষ্ঠানকে দেয়া কার্যাদেশের তথ্যই বলছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর আকাশবাবুর প্রতি কতটা উদার ছিল। দুর্যোগ অধিদপ্তরে সে কম্বলের কাজ করে, হ্যাঁ, শুকনো খাবারের কাজ করে, আর এমনি নিয়োগের আউটসোর্সিং যে নিয়োগে এয়ার ফার্মে লোক নিয়োগ করে। টাকার মাধ্যমে কি লোক নিয়োগ করে কিনা? হ্যাঁ, টাকা নিছে, সবার কাছেই টাকা নিছে। কার কাছে 2 লাখ, 3 লাখ, কার কাছে 2.5 লাখ, 1 লাখ, 1.5 লাখ, এইভাবে সবার কাছে টাকা নিছে সে। আপনি কত টাকা দিয়েছেন? আমি 1 লাখ টাকা দিছি। আচ্ছা, এর কার হাতে দিয়েছেন? সে আকাশবাবুর হাতেই ওটা নিয়োগ ডাইরেক্ট দেওয়া হয়েছে। কাছ থেকে দেখেছেন তাই খুব ভালোভাবেই চেনেন আকাশবাবুকে, তবে ক্যামেরার সামনে কথা বলতে চাননি এই ব্যক্তি। অধিদপ্তরে তার সব কাজই তার মাধ্যমেই হইতো। খুব অন্য লোক এখানে টেন্ডার পাইতো না সহজে, এই সব টেন্ডার এই পাইছে। তার এত ক্ষমতা কিসের আসলে? এত ক্ষমতা সে, আমার মনে হয় সে মন্ত্রীর মানে পাওয়ারে সে দ্বিতীয় মন্ত্রীর মতো ব্যবহার করছে এই অধিদপ্তরে। ঠিকাদার হয়েও আকাশবাবু দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে কতটা ক্ষমতাধর ছিলেন এই ব্যক্তির বক্তব্যের পর আর কথা থাকে না। কম্বল, শুকনা খাবার সরবরাহ, আউটসোর্সিংয়ে লোক নিয়োগ, বদলি বাণিজ্য সহ সবকিছুই নিয়ন্ত্রণ করতেন আকাশবাবু। তিনি জানিয়েছেন জনপ্রতি গড়ে 3 থেকে 4 লাখ টাকার বিনিময়ে জনবল নিয়োগ দিতেন। এর বাইরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ব্রিজ, কালভার্ট, সাইক্লোন শেল্টার সহ বিভিন্ন প্রকল্পের কাজে একচ্ছত্র আধিপত্য ছিল আকাশবাবুর। আকাশবাবু এতটাই ক্ষমতাধর ছিলেন যে অধিদপ্তরে তিনি দ্বিতীয় মন্ত্রীর ভূমিকায় ছিলেন। এর বাইরেও অনেক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন, যার পুরোটাই আমরা রেকর্ডে রেখেছি, তবে পরিচয় গোপন রাখার স্বার্থে তার বক্তব্য প্রকাশ করছি না। ফিরে যাব প্রতিমন্ত্রীর কাছে, যার কাছে প্রশ্ন ছিল আউটসোর্সিংয়ে জনবল নিয়োগের বিষয়ে। উনি একটা ঠিকাদারি প্রতিষ্ঠান, সেখানে কি লোক দিতে পারেন আসলে? আমার এই ব্যাপারটা জানা নেই, আমি আপনার কাছে আজকে শুনলাম। আমি আপনার কাছে অনুরোধ করবো আমাকে একটু ডিটেলস লিখিত দিবেন, আমি এই ব্যাপারে অবশ্যই আমরা অ্যাকশনে যাব। আকাশবাবুকে উদার হস্তে দেয়া দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবতা দেখাতে আমরা আবারও চাঁদপুরে যাব। মতলব উত্তরের মোহনপুর এলাকায় গড়ে ওঠা এই ভবনটি সরকারি সাইক্লোন শেল্টার প্রকল্পের, যেটি দুর্যোগ অধিদপ্তর গড়ে তুলেছে। একটি নয়, পাশের সাইক্লোন শেল্টারও আমাদের চোখ এড়ালো না। এগুলা স্কুল, এই যে সাইক্লোন সেন্টার স্কুলের, ওই ভবন স্কুলের, আর ওই সাইক্লোন সেন্টার কলেজের। কলেজের বারান্দা থেকে চোখ পড়া দুটি প্রকল্পের দূরত্ব সর্বোচ্চ 500 গজ। কাছাকাছি গড়ে তোলা আশ্রয়ণ প্রকল্প দেখলেই বোঝা যায় কোনো নিয়ম কানুন মানা হয়নি। মানে নিয়ম রয়েছে, একটি আশ্রয়ণ প্রকল্প থেকে আরেকটি আশ্রয়ণ প্রকল্পের দূরত্ব হতে হবে কমপক্ষে 1 কিলোমিটার। চাঁদপুর জেলা প্রশাসন কার্যালয় থেকে পাওয়া তথ্য বলছে, ত্রাণ ও পুনর্বাসন প্রকল্পের আওতায় 2013 সাল পর্যন্ত চাঁদপুর জেলায় 765টি ব্রিজ কালভার্ট নির্মাণ করা হয়েছে। এর মধ্যে আকাশবাবুর জন্মস্থান মতলব উত্তরে নির্মিত হয়েছে 273টি। এর বাইরেও 32টি বন্যা আশ্রয়ণ প্রকল্প ও 6টি সাইক্লোন শেল্টার নির্মাণের কাজ চলছে। তবে অধিদপ্তরের মহাপরিচালকের ভাগ্যে নাকি কিছুই জোটেনি। আমি ডিজি, এখন তো ব্রিজ চলে গেল, আমার এলাকায় আমি একটা ব্রিজ দিতে পারিনি। আমার এলাকা বাদ দেন, সারা দেশে আমি একজন এলাকায় একটা ব্রিজ দিতে পারিনি। কত ব্রিজ হচ্ছে মনে করেন, 12,993টা ব্রিজ হচ্ছে। প্রতিষ্ঠানের মহাপরিচালকের এমন বক্তব্যে অসহায়ত্ব ফুটে উঠলেও আকাশবাবুর ক্ষমতার অপব্যবহারের উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের অনুসন্ধান। ফিরে যাব প্রতিমন্ত্রীর কাছে, জানব ব্রিজ কালভার্ট প্রকল্পের নামে কি হয়েছে।
মতলব উত্তর উপজেলায় প্রায় 300 ব্রিজ কালভার্ট নির্মাণ হয়েছে, এটা কতটুকু যৌক্তিক? এটা অনেক বেশি অতিরিক্ত সংখ্যা। যে কাজটি হয়ে গেছে সেখানে যদি দৃশ্যমান কাজ হয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করা যাবে কি না এটা জেনে ব্যবস্থা নেব। নতুন দায়িত্ব নেয় ভেতরের ফাঁক ফোকরটা হয়তো প্রতিমন্ত্রীর কাছে অজানা অচেনা, তবে আমাদের কাছে সেটি জানা যে ফাঁক ফোকরের চোরা পথও একে একে বেরিয়ে এসেছে টিম সার্চলাইটের অনুসন্ধানে। এত সব অভিযোগ যার বিরুদ্ধে, সেই আকাশবাবু নির্বাচন কমিশনের হলফনামাই সম্পদের যে বিবরণ দিয়েছেন তাতে নিজের নামে নগদ 32 লাখ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে 7.5 লাখ এবং সঞ্চয়ী আমানত 1.5 কোটি টাকা দেখিয়েছেন। আর স্ত্রীর নামে নগদ 2.12 লাখ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে 54 লাখ এবং সঞ্চয়ী আমানত 10 লাখ টাকা দেখিয়েছেন। অস্থাবর সম্পত্তির ভেতরে নিজ নামে 5 তোলা এবং স্ত্রীর নামে 30 তোলা স্বর্ণ দেখানো হয়েছে। স্থাবর সম্পত্তির মধ্যে নিজের নামে কৃষি অকৃষি জমি দেখানো হয়েছে 9 কোটি টাকা মূল্যের এবং স্ত্রীর নামে রয়েছে 5.5 কোটি টাকার কৃষি অকৃষি জমি। স্বামী স্ত্রীর কারো নামেই দালান, আবাসিক কিংবা বাণিজ্যিক ভবন নেই বলে হলফনামায় বলা হলেও অনুসন্ধান বলছে ভিন্ন কথা। প্রথম যে দোকানটা ছিল এটাতে কি বিক্রি করতেছে? এটাতে বিক্রি করতে লিগে আপনার লিগে ডাল চাল আবি যাবি তেল মেল। কয়েক বছর আগেও স্বশিক্ষিত আকাশবাবু রাজধানীর মেরাজনগর এলাকায় এই টিন শেডের দোকানদার ছিলেন। নিজে ভ্যান দিয়ে মাল আনতো, আবার ভ্যান ভাড়া দিত না, অনেক খাসরামি করছে। আর সে আজকে মুদি দোকানি থেকে জীবন শুরু করা আকাশবাবু কয়েক বছরের ব্যবধানে মেরাজনগরের এই বাড়ির মালিক হয়েছেন বিজয়নগর আকরাম টাওয়ারের 2য় তলার 8,000 স্কয়ার ফিট এবং 15 তলার 8,800 স্কয়ার ফিটের মালিক। 15 তলা হলো 2 তলা, এই 2টা ফ্লোরে আকাশবাবু কিনেছেন। পল্টন মোড়ের আকরাম সেন্টারের ক্রিসেন্ট লাইটিং এর সামনের অংশটিও কিনে নিয়েছেন তিনি। আকাশ কুমার ভৌমিক মনে হয় একজন আছে আর কি, ওনার হচ্ছে 2টা ফ্লোর আর কি। রাজধানীর অভিজাত পাড়া বেইলি রোডের জারা টাওয়ারেও কিনেছেন 4টি ফ্ল্যাট। আকাশবাবু চিনেন? হ্যাঁ, উনি কয় ফ্লোর জন্য নিছে? 4টা নিছে। এর বাইরে আফতাবনগরের এই জায়গার মালিকও আকাশবাবু। আপনারা বিশাল যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি রাজধানীর আফতাবনগরের প্রাণকেন্দ্র এবং এই জায়গাটি প্রায় 20 কাঠা জায়গা এবং এই জায়গার মালিক আকাশ কুমার ভৌমিক ওরফে আকাশবাবু। গ্রামের বাড়িতে গড়ে তুলেছেন নিজস্ব ভুবন। সেই ভুবনে 2টি 5তলা বাড়ির একটি নির্মাণাধীন, অন্যটি চোখ ধাঁধানো। মাঝখানে রয়েছে আরেকটি ডুপ্লেক্স ভবন। বাড়িতে যাওয়ার জন্য আলাদা রাস্তার পাশাপাশি শক্তপোক্তভাবে বাউন্ডারি দেয়াল দিয়ে বাড়ির নিরাপত্তা গড়ে তোলা হয়েছে। ভেতর থেকে পুকুর পর্যন্ত শান বাঁধানো ঘাট চোখে পড়ার মতো। বাগানবাড়ির ইউনিয়নের এই বাড়ির মালিক আকাশবাবুকে নিয়ে স্থানীয়দের রহস্যের শেষ নেই। কি আকাশ কি হয়ে গেছে এটা কইতে পারি। বাজার বাচ্চা বইবে, নাস্তা বাচ্চা, রুটি বাচ্চা, বাজার বইবে আকাশে। সম্পদ খালি কিনতেই আছে। এক নজরে আকাশবাবুর সম্পদের হিসাবটা দেখাতে চাই। এর বাইরেও আমাদের কাছে তথ্য রয়েছে। ব্যাংক এশিয়াই তালুকদার অ্যান্ড কোম্পানির নামে একটি অ্যাকাউন্টে প্রায় 10 কোটি টাকা এবং অন্য অ্যাকাউন্টে রয়েছে 2 লাখ টাকা। নির্বাচন নিয়ে কমিশনে দেয়া সম্পদের হলফনামায় তথ্য গোপনের বিষয়ে কথা বলেছি নির্বাচন কমিশনারের সাথে। মনোনয়নপত্র বাছাইয়ের সময় যদি এটা মানে প্রমাণ হয় যে সে সম্পদ গোপন করেছে তখন তার ওটা বাতিল হয়ে যাওয়ার কথা। আর তারপর যেটা আইনগত সেটা ফৌজদারি অ্যাকশন। অভিযোগের বিষয়ে মোবাইল ফোন, SMS এমনকি বাসায় গিয়েও তাকে পাওয়া যায়নি। যে আকাশ দাদার একটা ইন্টারভিউ করবো, তো উনি বাসায় আছেন কিনা একটু জানবেন? না, আমার তো জানা না। কোথায় কখন আসেন বা আসবেন এরকম ওনার নির্দিষ্ট সময় উনি বাসায় নেই, তাই তো? কথা না বলে এড়িয়ে যাবার পদ্ধতিকে কৌশল বলা হলেও অনুসন্ধান ঠিকই তার পথ বেছে নেয়, যে পথে আটকা পড়েন অপরাধীরা, যেমনটি পড়েছেন সম্পদের হিসাব গোপন রেখে। দর্শক, সুনির্দিষ্ট কোনো তথ্য, পরামর্শ কিংবা অভিযোগ থাকলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে, জানাতে পারেন
সামাজিক যোগাযোগ মাধ্যমেও আপনার দেয়া তথ্যে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঘাপটি মেরে থাকা জমাট অন্ধকারে আলো ফেলবে টিম সার্চলাইট। অনুসন্ধানের আলো হাতে দেখা হবে অন্ধকার পথে।